আজ কালীঘাটে মমতা অভিষেকের মহা বৈঠক, আর এই বৈঠকে উপস্থিত থাকবে এবারে লোকসভা ভোটে জয়ী পরাজিত প্রার্থীরা। এর পাশাপাশি আরো করা থাকবে আমরা জানবো। আমরা সরাসরি চলে যাবো কালীঘাটে। কালীঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, আজ মমতা অভিষেকের মহা বৈঠক রয়েছে, এই বৈঠকে ঠিক কারা কারা উপস্থিত থাকবে এবং কি কি বিষয় আলোচনা হতে পারে? দেখো, সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের ফলাফল তৃণমূল কংগ্রেসের কাছে যথেষ্ট ভালো বলা যেতে পারে যদি সাম্প্রতিক কথা বিবেচনা করা যায়। তো সেই তারপরে যে 29 জন তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সাংসদরা রয়েছেন, সেই সাংসদরা আজকের বৈঠকে থাকবেন। মূলত আজকের এই বৈঠক ডাকা হয়েছে সাংসদদের সঙ্গে একে অপরের পরিচিতি কেমন আছে সেই বিষয়টি ছাড়া হবে, এবং তার সঙ্গে সঙ্গে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজন আগামী দিনে, অর্থাৎ যখন লোকসভার অধিবেশন শুরু হবে, অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরু হবে, সেই সময় এই দলীয় সাংসদরা তাদের ভূমিকা কী হবে, এটাই হচ্ছে মূল বিষয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি বিষয় জুড়ে রয়েছে। সেটা হচ্ছে যে লোকসভায় দলনেতা কে হবেন, অর্থাৎ যে সংসদীয় দল তৃণমূল কংগ্রেসের, সেই সংসদীয় দলের দলনেতা কে হবেন। এতদিন ধরে সংসদীয় দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি এবারও জয়লাভ করেছেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে। তবে তার বয়স হয়েছে, ফলে স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যে তাকে হয়তো এবার আর দলনেতার পদ নাও দেওয়া হতে পারে, যদিও শেষ কল নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। তবে দলের অভ্যন্তরে যে আলোচনা চলছে তার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা করার একটা বড় দাবি কিন্তু রয়েছে দলের অভ্যন্তরেই। তার সঙ্গে আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক বেশি সময় সংগঠনের কাছে দিতে হবে। সেই সংগঠনের ক্ষেত্রে দিতে গেলে লোকসভা দলনেতার মতো একটা বড় পদে থাকার ক্ষেত্রে সেখানে অনেক সময় দিতে হয়, ফলে সেটা হয়তো নাও হতে পারে। সেক্ষেত্রে তাহলে কাকে দলনেতা করা হতে পারে? এক্ষেত্রে 2-3টে নাম সামনে চলে আসছে। দীর্ঘদিন ধরে সাংসদ, 3-4বারের সাংসদ রয়েছেন এই দলে, যারা নতুন নির্বাচিত হয়েছেন। কাকলি ঘোষ দস্তিদার রয়েছেন মহুয়া মৈত্র, রয়েছেন সুগত রায়। কিন্তু সুগতদারও বয়স অনেকটা বেশি হয়েছে, ফলে স্বাভাবিকভাবে সুগতদাকেও হয়তো এই দায়িত্ব নাও দেওয়া হতে পারে, অর্থাৎ সুগত রায়কেও এই দায়িত্ব নাও দেওয়া হতে পারে। পক্ষান্তরে একটা নাম খুব বেশি সামনে আসছে, তার নাম হচ্ছে মহুয়া মৈত্র। তুমি জানো যে সপ্তদশ লোকসভা, সেই সপ্তদশ লোকসভাতেও মহুয়া মৈত্র সাংসদ ছিলেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, কৃষ্ণনগর থেকে জিতে তিনি সাংসদ হয়েছিলেন। কিন্তু একেবারে শেষের দিকে এসে তাকে সেই সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল, এবং সেই যে বহিষ্কার করার এফেক্ট তৃণমূল কংগ্রেস, তখনই মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে যদি আমরা লোকসভা নির্বাচনের আগেকার কথা ভাবি, তাহলে দেখব প্রথম যে নামটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে সামনে আসে তার নাম ছিল মহুয়া মৈত্র। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তখনও লোকসভা নির্বাচনের ঘোষণা হয়নি, তখন সবাই জল তৈরি হচ্ছে, জল গরম হচ্ছে, সেরকম সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্র আবার জিতে আসবে। ফলে স্বাভাবিকভাবে সেই মহুয়া মৈত্রকেই যদি তৃণমূল কংগ্রেস তাদের দলনেতা হিসেবে লোকসভায় নির্বাচিত করে, তাহলে কিন্তু একটা বড় ঝামা ঘষা হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির দিকে। এটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ ইকুয়েশনে অনেকে তাই মনে করছেন। ফলে মহুয়া মৈত্রকে লোকসভার দলনেতা করা হতে পারে। আরেকটা বড় নাম রয়েছে, সেটা হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার। তিনিও দীর্ঘদিন ধরে সাংসদ, 4র্থ-5ম সাংসদ, তাকেও লোকসভার দলনেতা করা হতে পারে। সংসদীয় বিষয় আশয় তিনি খুব ভালো করে জানেন, বাগবির একজন নেতা, ফলে তাকে করলে একটাও মহুয়া মৈত্র বা কাকলি ঘোষ দস্তিদার, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে করলে মহিলা মুখ এটা প্রতিষ্ঠিত হবে। যে মহিলাদেরকে তৃণমূল কংগ্রেস এত বেশি করে সংসদে নিয়ে গেছে, 11 জন মহিলা এবার তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছে, ফলে তাদের প্রতিনিধিত্বটাও আরও বেশি করে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বা দেশের কাছে উপস্থাপিত করা সম্ভবপর হবে। এই বিষয়টিও রয়েছে। ফলে আজকের বৈঠক থেকে এক তো অবশ্যই আগামী যে সংসদ অধিবেশন শুরু হবে, সেই অধিবেশনে কারা কী ভূমিকা পালন করবে, তোমাকে সেই বিষয়টি যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে দলনেতা স্থির করার বিষয়টিও রয়েছে, উপদলনেতা স্থির করার বিষয় রয়েছে, চিফ হুইপ কে হবে। এর আগের যে অধিবেশন ছিল এবার সপ্তদশ লোকসভা, সেখানে তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবার তাকে উপদলনেতা করে দেওয়া হতে পারে। পার্থ ভৌমিক একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, তিনি এবার নতুন সাংসদ হয়েছেন, তার সঙ্গে তিনি পরিষদীয় রাজনীতির সঙ্গে যুক্ত বিধায়ক ছিলেন, ফলে পরিষদীয় রাজনীতিটা তিনি জানেন। সংসদীয় রাজনীতি হয়তো একটু বড় লেভেলে, কিন্তু বিষয়টির সম্বন্ধে তিনি ওয়াকিবহাল। ফলে পার্থ ভৌমিককেও তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ করা হতে পারে।
এই বিষয়গুলোতে যেমন রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে এবারের এই যে যাদের সঙ্গে বৈঠক আজকে রয়েছে। তোমাকে আরেকটা জিনিস বলে রাখি যে শুধুমাত্র নবনির্বাচিত লোকসভার সাংসদ নন, রাজ্যসভার সাংসদরা যারা আছেন তাদের সঙ্গেও আজকে বৈঠক আছে, এবং তার সঙ্গে সঙ্গে আছে জেলা সভাপতিরা এবং বিভিন্ন লোকসভার যারা চেয়ারম্যানরা ছিলেন, অর্থাৎ যারা দায়িত্ব ছিল সেই সব নেতাদেরকেও ডাকা হয়েছে। আমি সেই প্রসঙ্গে পরে আসছি, তার আগে বলে নিই যে পার্থ ভৌমিককেও চিফ হুইপ করা হতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টি এবং যেটা রাজ্যের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে রাজ্যের দাবি দেওয়া। বিগত সপ্তদশ লোকসভার ক্ষেত্রে বারবার করে এক দাবি জানিয়ে আসার পরেও সেই দাবিতে কর্ণপাত করেনি বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রের সরকার। এবার যেহেতু বিজেপি লোকসভার অভ্যন্তরে কিছুটা ডাউনসাইজ হয়ে রয়েছে এবং শরিকদের উপর তাদেরকে অনেক বেশি নির্ভর করতে হচ্ছে, এবং অন্যতম দুটো শরিক, এক টিডিপি অন্যদিকে জেডিইউ, এই দুজনের সঙ্গেই বা এই দুটো দলের নেতাদের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রিলেশন কিন্তু খুব ভালো। ফলে সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের যে বকেয়া দাবি দেওয়া, সেটা দলীয় সাংসদরাও যাতে বড় করে বলতে পারে, এবং মনে করা হচ্ছে যে কেন্দ্র সরকার কিন্তু পরবর্তী যে সরকার ক্ষমতায় এসছে এবং নতুন করে গ্রামোন্নয়ন মন্ত্রককে পাবে না পাবে ইত্যাদিগুলো স্থির হবে আগামী কয়েকদিনের মধ্যে, সেটা জানা যাবে। তো সেক্ষেত্রে তাদের উপর চাপ বাড়ানোর কৌশলটা এই সাংসদদের দিয়েই করা হবে, এবং সেটা কিভাবে করবে না করবে মমতা বন্দ্যোপাধ্যায়, এতদিনের সাংসদ, এতবারের তিনি কেন্দ্রীয় মন্ত্রী, তার কাছ থেকে সেই দিক নির্দেশ দলীয় সাংসদ যারা হয়েছেন তারা পাবেন। এবার আসি আরেকটা প্রসঙ্গ, যে প্রসঙ্গটা তোমাকে একটু আগেই বলছিলাম, যে যেহেতু প্রত্যেকটি জেলার জেলা সভাপতিকে এবং কোঅর্ডিনেটরকে ডাকা হয়েছে, চেয়ারম্যানদের ডাকা হয়েছে, যারা লোকসভার আসন ভিত্তিক চেয়ারম্যান ছিলেন তাদেরকে ডাকা হয়েছে, এটার একটা বিষয় রয়েছে। তুমি যদি লোকসভা ভিত্তিক ফলাফলগুলো বিশ্লেষণ করো এবং তার সঙ্গে যদি বিধানসভা ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করো, তাহলে দেখা যাবে বেশ কিছু জায়গা তৃণমূল কংগ্রেস তাদের হাতে থাকা বিধানসভা সেইগুলো তারা লস করেছে। যদিও 22 থেকে তারা 29-এ পৌঁছেছে, কিন্তু বিধানসভা ভিত্তিক বেশ কিছু জায়গা তারা লস করেছে। এই লসটা কেন হলো? একেবারে বুথ ধরে ধরে কিছু জায়গা লস হয়েছে, সেই লসগুলো কেন হলো? মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জলপাইগুড়ি। যে জলপাইগুড়ি 6 মাস আগে, জলপাইগুড়ি বিধানসভার কথা আমি বলবো, যে জলপাইগুড়ি বিধানসভা 6 মাস আগে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের নিখিল চন্দ্র রায় জয়লাভ করলেন, সেই জলপাইগুড়িতে ভোট ঘোষণা হওয়ার পরে 31 তারিখ, তুমি জানো মার্চ মাসের 31 তারিখ একটা বিপর্যয় নেমে এসেছিল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা সেখানে গিয়ে দিনরাত পরিশ্রম করেছেন, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে যে ক্ষতিপূরণ দেওয়া, আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক। ধন্যবাদ তোমায়। কালীঘাটে আজ মমতা অভিষেকের মহাবৈঠক, জয়ীদের পাশাপাশি পরাজিত প্রার্থী, জেলা সভাপতি, রাজ্যসভা সাংসদদেরও ডাকা হয়েছে এই বৈঠকে।